বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে এমওটি অর্থাৎ মলিকুলার অরবিটাল থিওরি এর ইলেকট্রন বিন্যাস কিভাবে করব। আমরা মলিকুলার অরবিটাল থিওরি অনুযায়ী কিভাবে আমরা একটা অণুর যে সংযোজী বন্ধন আছে সেটা নির্ণয় করব সেটাই শিখব। যেমন মনে করো আমরা এখানে দেখতে পাচ্ছি যে নাইট্রোজেন হচ্ছে একটা অণু। এই নাইট্রোজেন যে এন কি বলবো এন, এই যে সংখ্যাটা আমরা এই সংখ্যাটা নির্ণয় করব, অর্থাৎ এখানে সংযোজী বন্ধনের সংখ্যা আমরা নির্ণয় করব। তো কিভাবে নির্ণয় করব সেটা হচ্ছে যে এমওটি অর্থাৎ মলিকুলার অরবিটাল থিওরি অনুসারে ইলেকট্রন বিন্যাসটা তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। অবশ্যই এই ইলেকট্রন বিন্যাসটা তোমাদের মুখস্থ রাখতেই হবে। যদি এই ইলেকট্রন বিন্যাসটা তোমাদের মুখস্থ না থাকে তাহলে আমরা পারবো না। এখন আমরা আসি যে বন্ড অর্ডার, মানে ওই যে আমরা বন্ড অর্ডারটা মানে হচ্ছে বন্ধন ক্রম। এটা হচ্ছে বন্ধন ক্রম। তাহলে বন্ড অর্ডার বা বন্ধন ক্রম কাকে বলে আমরা সেটাই শিখব। অর্থাৎ একটা অণুর মধ্যে দুইটি পরমাণুর মধ্যে সমযোজী বন্ধন সংখ্যা কয়টি এবং তা দেখা যাচ্ছে যে বন্ডিং অর্ডার ও আমাদের অ্যান্টি বন্ডিং অর্ডারের যে পার্থক্য আছে তাদের অর্ধেক, ইলেকট্রনের অর্ধেক, আমরা সেটাই একটু শিখবো। অর্থাৎ আমি আবারও বলছি, বন্ড অর্ডার কাকে বলে? বন্ড অর্ডার হচ্ছে যে একটি অণুতে সমযোজী বন্ধন সংখ্যা যা হচ্ছে বন্ডিং অরবিটালের ইলেকট্রন সংখ্যা ও অ্যান্টি বন্ডিং অরবিটালের ইলেকট্রন সংখ্যার পার্থক্যের অর্ধেক। এটাই আমরা শিখব। তাহলে আমরা লিখতে পারতেছি যে বন্ড অর্ডার বা বন্ধন ক্রম, তাহলে আমরা লিখতে পারতেছি যে একটা অণুর সমযোজী বন্ধন সংখ্যা কিভাবে আমরা নির্ণয় করব। যে অ্যান্টি বন্ডিং আমরা লিখব আগে যে বন্ডিং অরবিটাল ইলেকট্রন এনবি দ্বারা পড়ছিলাম আমরা বন্ডিং অরবিটালে ইলেকট্রন, এবং হচ্ছে আমাদের যে এনবি দ্বারা অ্যান্টি বন্ডিং অরবিটালে ইলেকট্রন সংখ্যার পার্থক্যের অর্ধেক। এটাই আমরা শিখব, মানে বন্ধন ক্রম শিখব। তো আমি এখানে অবশ্যই যারা এডমিশন টেস্ট দেবে তাদের জন্য আমি শর্ট টেকনিক শেখাবো যে কিভাবে আমরা বন্ড অর্ডার বের করব ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমাদের বিষয়টা হচ্ছে এটা অবশ্যই ইলেকট্রন বিন্যাস নিয়ে করতে হবে। এবার আমি তোমাদেরকে দেখাবো যে নাইট্রোজেনের বন্ধন ক্রম কয়টি। আমরা এখন দেখতে পাচ্ছি যে নাইট্রোজেনের বন্ধন ক্রম কয়টি। নাইট্রোজেন হচ্ছে N2, এটা একটা অণু। এই অণুতে আমাদের দেখতে পাচ্ছি দুইটি পরমাণু আছে। এই দুইটি পরমাণুর মধ্যে সমযোজী বন্ধন সংখ্যা কয়টি সেটাই আমরা নিয়ে করব। আচ্ছা, এখন আমাদের এই তথ্য এমওটি অনুসারে ইলেকট্রন বিন্যাস করব। ওকে, আমি নাইট্রোজেন জানি যে 7, তাহলে 7 এর ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p3। অর্থাৎ আমরা 7 নাইট্রোজেনের 7 আমরা এখানে লিখতে পারি যে 2px 2py 2pz। এখানে আমাদের একটা করে দিতে হবে হুন্ডের নীতি অনুসারে। অর্থাৎ এই যে আমাদের এমওটি এর ইলেকট্রন বিন্যাস, এখানে আমাদের কয়েকটা রুলস মেনে চলতে হবে। প্রথম রুলস হচ্ছে আলবাউ নীতি, তারপর দ্বিতীয় রুলস হচ্ছে তোমার হচ্ছে যে পলির বর্জন নীতি, আর আরেকটা হচ্ছে তোমার যে প্রত্যেকটা আণবিক অরবিটালে দুইটা ইলেকট্রন থাকবে, এটা মনে রাখতে হবে। আমরা তো জানি যে আণবিক অরবিটাল কি, দুইটা ইলেকট্রন যেখানে থাকে সেটা হচ্ছে তো আমাদের আণবিক অরবিটাল। এখন আমরা বলতে পারবো যে আউটবাউন্ড নীতি অর্থাৎ কি? আউটবাউন্ড নীতি হচ্ছে যে ইলেকট্রনগুলো আগে সর্বনিম্ন শক্তি স্তরে প্রবেশ করবে, তারপর পর্যায়ক্রমে উচ্চ শক্তি স্তরে প্রবেশ করবে। এটাই হলো আউটবাউন্ড নীতি। আর পরিবর্জন নীতি কি? পরিবর্জন নীতি হচ্ছে যে ইলেকট্রনগুলোকে আগে একমুখী স্পিনে প্রবেশ করাতে হবে, তারপর যদি প্রাপ্যতা অনুযায়ী অবশিষ্ট থাকে তাহলে সেটাকে এক বিপরীত স্পিনে প্রয়োগ করতে হবে। ওকে, তাহলে আমরা সেটাই এখন শিখব। এখানে আমরা দেখতে পাচ্ছি নাইট্রোজেনের যোজ্যতা স্তরের ইলেকট্রন সংখ্যা কয়টি। তো আমরা নাইট্রোজেনের যোজ্যতা স্তরের ইলেকট্রন সংখ্যা দেখতে পাচ্ছি এখানে 5টি। আমরা এখানে দেখতে পাচ্ছি যোজ্যতার ইলেকট্রন হচ্ছে কয়টি? 5টি। 2s2 আর হচ্ছে 2p3, মানে 2px 2py 2pz। এখানে যোজ্যতা স্তরের ইলেকট্রন হলো এতটি। তাহলে আমরা যে নাইট্রোজেন অণুটা আছে, তাহলে নাইট্রোজেন অণুটাতে যোজ্যতা স্তরের ইলেকট্রন কয়টি থাকবে? তাহলে এই নাইট্রোজেন অণুটার
যোজ্যতা স্তরে ইলেকট্রন সংখ্যা, যোজ্যতা স্তরে ইলেকট্রন সংখ্যা, যোজ্যতার স্তরে ইলেকট্রন সংখ্যা তাহলে কয়টি হবে? 5 যোগ 5 ইকুয়াল হলো 10। তাহলে আমরা যোজ্যতার স্তরে কয়টি ইলেকট্রন পেলাম? 10টি ইলেকট্রন পেলাম। এই 10টি ইলেকট্রন আমরা মলিকুলার অরবিটাল থিওরি অনুসারে ইলেকট্রন বিন্যাস করব। অর্থাৎ এই যে ইলেকট্রন বিন্যাসটা আছে এটা হুবহু আমাদের মুখস্থ রাখতে হবে, এবং এটাকে আমরা যদি মুখস্থ না রাখি তাহলে আমাদের কিন্তু ওই যে এমওটি অনুসারে যে অরবিটাল চিত্রটা, নাইট্রোজেন অণুর যে ডায়াগ্রামটা সেটা অঙ্কন করতে পারবো না। তাহলে আমরা সাজিয়ে সুন্দর করে এটা মুছে দিই। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি তাহলে এটা 5টা ইলেকট্রন থাকে। আমরা তাহলে ইলেকট্রন বিন্যাসটা এই নিচে করে দিচ্ছি। তাহলে আমরা যোজ্যতা স্তর নেব। এখানে আমরা দেখতে পাচ্ছি 1s এ নেইনি, তার মানে আমাদের এই দুটো বাদ দিতে হবে। তার মানে আমাদের ইলেকট্রন বিন্যাসগুলো এখান থেকে শুরু হবে, এখান থেকে শুরু হবে, এখান থেকে শেষ হবে, যতগুলো আমাদের ইলেকট্রন থাকবে অবশিষ্ট। অর্থাৎ তাহলে আমরা লিখতে পারতেছি যে এম ও টি অনুসারে ইলেকট্রন বিন্যাস, ইলেকট্রন বিন্যাস। তাহলে এমওটি অনুসারে ইলেকট্রন বিন্যাস যদি করি তাহলে আমরা লিখতে পারতেছি যে 2 থেকে শুরু। হ্যাঁ, তাহলে আমরা লিখতে পারতেছি, হ্যাঁ এখানে আরেকটা কথা, যেখানে আমাদের এই চিহ্নগুলো দেওয়া আছে এটাকে অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল, আর যেগুলোতে আমাদের এই চিহ্নগুলো দেওয়া নেই সেগুলো যেমন এটা এগুলো হচ্ছে বন্ডিং অরবিটাল, বন্ডিং মলিকুলার অরবিটাল, অর্থাৎ বন্ধনকৃত আর উল্টা বন্ধনকৃত ইলেকট্রন সংখ্যা। ওকে, বন্ডিং ইলেকট্রন অরবিটাল, বন্ডিং মলিকুলার ইলেকট্রন অরবিটাল হচ্ছে তোমার বন্ধনকৃত ইলেকট্রন সংখ্যা, আর অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল হচ্ছে তোমার উল্টা বন্ধনাকৃত ইলেকট্রন সংখ্যা, মনে রাখতে হবে। ওকে, তাহলে আমরা ইলেকট্রন বিন্যাস করলে দেখা যাচ্ছে যে এখানে আমরা 2s, তারপর হচ্ছে এখানে 2s 2 লিখবো, তারপর হচ্ছে আমাদের এখানে আমাদের 10টা কিন্তু যোজ্যতা স্তরের ইলেকট্রন, 10টার উপরে আমরা যেতে পারবো না। তারপর আমাদের আছে যে সিগমা এনটি, সেটা হচ্ছে 2s2, তারপর আমাদের আছে যে সিগমা 2px। এরপর আমাদের কয়টি আছে? এরপর আমাদের আছে এখানে 6টি গেল, আর আছে 4টি। আমাদের আর ইলেকট্রন আছে কয়টি? 4টি। এই 4টি আমরা কোথায় দিব? তাহলে এই 4টি আমরা এইখানে দেব এবং এইখানে দেব। তাহলে আমরা দিতে পারতেছি যে এটা হচ্ছে তোমার পাই 2py দুইটা দেব, আর এখানে আমরা দুইটা দেব। তাহলে হচ্ছে পাই 2pj। এটা হচ্ছে আমাদের এমওটি অনুসারে ইলেকট্রন বিন্যাস। তাহলে আমাদের এখানে দুইটা, তারপরে দুইটা, 8টা 10টা হয়ে গেছে। এবার আমরা ইলেকট্রন বিন্যাস করব। আচ্ছা, এবার আমরা ডায়াগ্রামটা আঁকবো, যে নাইট্রোজেনের যে ডায়াগ্রাম সেটা আঁকবো। তাহলে ডায়াগ্রাম যদি আঁকি তাহলে আমরা ইলেকট্রন বিন্যাসটা অনুসারেই আঁকবো। তো আমাদের ইলেকট্রন বিন্যাসটা এই অবস্থা থাকবে। আমরা এখানে তাহলে আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে যে ডায়াগ্রাম আঁকতে হলে এইভাবে দুটো স্টপ নেব। আমরা এখানে দেখা যাচ্ছে যে আমাদের পি অরবিটালে ইলেকট্রন আমরা সাজাবো। প্রথমে উপরের দিকে একটা নেব, তারপরে এই দিকে একটা নেব, তারপর মাঝের দিকে একটা নেব, তারপরে এখানে নেব, এখানে একটা নেব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে আমাদের প্রথমে আমাদের যে নিয়মগুলো মানতে হবে সেটা হচ্ছে আলফা নীতি। সেটা হচ্ছে আমরা যে
প্রথমে যে অরবিটালগুলোতে ইলেকট্রন বিন্যাস প্রবেশ করাবো সেটা হচ্ছে আমাদের ওই যে মলিকুলার অরবিটাল থিওরি অনুযায়ী যে ইলেকট্রন বিন্যাসটা দেওয়া আছে, মানে ইলেকট্রন বিন্যাসের শক্তি ক্রম অনুযায়ী ওটা দেওয়া হয়েছিল, ওই অনুযায়ী আমাদের ইলেকট্রনগুলো প্রবেশ করবে। অর্থাৎ আমাদের যেখানে ইলেকট্রন যেখানে যে অরবিটালের শক্তি সবচেয়ে কম সেই অরবিটালে আগে ইলেকট্রন প্রবেশ করবে। অর্থাৎ সর্বনিম্ন শক্তির অরবিটালগুলোতে আগে ইলেকট্রন প্রবেশ করবে। তাহলে আমাদের দেখা যাচ্ছে যে এখানে আমরা p অরবিটাল 2p অরবিটাল এবং এখানে আছে p2p অরবিটাল। অর্থাৎ যোজ্যতা স্তরে আমাদের একটা হচ্ছে বন্ডিং অরবিটাল আর একটা হলো অ্যান্টি বন্ডিং অরবিটাল p অরবিটাল আমরা নিয়েছি। তো আমরা এখানে দেখব যে কার শক্তি কম বা কার শক্তি বেশি। আমরা সেই অনুযায়ী তো এটা ইলেকট্রন বিন্যাস করেছি যে মলিকুলার অরবিটাল থিওরির শক্তিক্রম অনুযায়ী এটা ইলেকট্রন বিন্যাস করছি। এবার সেই অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে এখানে সবচেয়ে শক্তি কম আছে, মানে 2p অরবিটালের জন্য হচ্ছে 2px। তাহলে আমরা প্রথমে নেব 2px অরবিটাল। তাহলে আমরা 2px অরবিটাল কেন নিয়েছি? আমরা জানি যে MOT অনুযায়ী 2px অরবিটালের শক্তি কম, তাহলে আমরা আগে এটা নিয়েছি। এবার এই দুটো অরবিটাল কি হবে? তাহলে এই দুটো অরবিটাল দেখতে পাচ্ছি এরপর শক্তি বেশি হচ্ছে এই 2π 2py এবং π 2pz। তাহলে আমরা এটা নেব π 2py, এটা হচ্ছে π 2py অরবিটাল আর এটা হচ্ছে π 2pz অরবিটাল। তাহলে আমরা শক্তির ক্রম অনুযায়ী সাজাইছি। এবার আমাদের লাস্ট যেটা আছে সেটা হচ্ছে যে 2π 2pz অরবিটাল। তো π 2pz অরবিটাল হচ্ছে আমাদের এখানে কয়টা? আমাদের এখানে π 2pz অরবিটাল তো আমরা এখানে দেখতে পাচ্ছি। তাহলে আমাদের শক্তির ক্রম MOT অনুসারে শক্তির ক্রম হচ্ছে সবচেয়ে সর্বনিম্ন যেটা সেটা হচ্ছে 2px অরবিটাল, সেটা এখানে নিয়েছি। তারপর শক্তির অধিক্রম অনুযায়ী দেখা যাচ্ছে তারপর হচ্ছে π 2py এবং π 2pz অরবিটাল। তারপর আমাদের যে এটা ফাঁকা অরবিটাল আছে এই দুইটা অরবিটালের শক্তির ক্রম অনুযায়ী আমরা দিয়ে দেব। তো সেটা হচ্ছে যে আমাদের এখানে হচ্ছে NT পাই 2p y অরবিটাল আর এটা হচ্ছে NT পাই 2p z অরবিটাল আর এটা হচ্ছে তোমার NT 2p x অরবিটাল। তো আমাদের এগুলো সম্পূর্ণ সাজানো হয়েছে কি অনুযায়ী? MOT এর শক্তির ক্রম অনুযায়ী। অর্থাৎ আমরা আউটবাউন্ড নীতিটা যেরকম জানি যে প্রথমে ইলেকট্রনগুলো সর্বনিম্ন শক্তি স্তরে প্রবেশ করে। তো আমাদের এই যে আমি প্রথমে যে ইলেকট্রন বিন্যাসটা দিয়েছিলাম ওই ইলেকট্রন বিন্যাস MOT অনুসারে সাজানো হয়েছিল এবং সেই অনুযায়ী আমরা এটা ডায়াগ্রামটা সাজাবো। প্রথমে সর্বনিম্ন শক্তি স্তর, তারপরে আস্তে আস্তে উচ্চ শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস করব। তাহলে আমরা এখন ইলেকট্রনগুলো এখানে আমরা নিয়েছি 2p এবং এটা হচ্ছে বন্ডিং 2p অরবিটাল আর এটা হচ্ছে আমাদের মানে আমরা এখানে চাইলে ইয়া দিতে পারি অ্যান্টি বন্ডিং এবং অ্যান্টি বন্ডিং দিতে পারি। ওকে, আমাদের ওটা কোনো প্রবলেম নেই। তারপর এখন আমরা ইলেকট্রনগুলোকে সাজাবো। আমরা এখানে যোজ্যতা স্তরের ইলেকট্রনগুলোই নিয়েই কাজ করেছি, একটু আগে আমি সেটাই বলেছিলাম, সেগুলো নিয়ে কাজ করবো। প্রথমে আমাদের ইলেকট্রনগুলোকে হুন্ডের নীতি অনুসারে দিতে হবে। প্রথমে তাহলে আমাকে এখানে দিতে হবে, এখান থেকে আমাদের একটা আসবে, তারপর এন্টি অরবিটাল থেকে একটা আসবে। ওকে, তারপর আমাদের এখানে আমাদের এটা চলে গেছে এবং এটা চলে গেছে। এরপর আমাদের বাকি আছে এই অরবিটালের দুইটা এবং ওই অরবিটালের দুইটা। তাহলে এখান থেকে আমাদের নিতে হবে একটা। এরপর আমাকে আরো যদি নিতে হয় তাহলে আবার নিতে হবে কি এখান থেকে একটা। কারণ আমরা জানি পাই 2py একটি অরবিটাল। তো অরবিটাল কাকে বলা হয়? যখন দুইটা ইলেকট্রন একত্র থাকে তখন তাকে বলা হয় অরবিটাল। তাহলে আমাদেরকে অবশ্যই দুইটা নিতে হবে। যদি আমাদের হুন্ডের নীতি অনুযায়ী, অর্থাৎ যদি আমাদের ইলেকট্রন প্রাপ্তি না থাকতো তখন আমরা কি করতাম যে যদি এই যে আমরা জানি যে পাই 2py এবং পাই 2pz অরবিটালের দুইটা লাস্ট মনে করে দুইটা ইলেকট্রন আছে, তাহলে আমাকে একটা একটা করে ভাগ দিতে হবে। কারণ আমরা জানি MOT অনুসারে জানি যে পাই 2py এবং পাই 2pz অরবিটাল দুইটার শক্তি সমান, তার মানে দুইটা থাকলে এক এক করে দিতাম। তো এখানে দেখা যাচ্ছে আমাদের ইলেকট্রন আছে, তাই হুন্ডের নীতি অনুযায়ী আমরা দিয়ে দিলাম, অরবিটাল বানালাম। তারপর আমাদের দেখা যাচ্ছে আর
আর ইলেকট্রন অবশিষ্ট আছে এইটা এবং এইটা, তাহলে এখানে একটা দেব এবং এখান থেকে একটা এখানে দেব, এখান থেকে একটা এখানে দেব। আমাদের আর কোনো ইলেকট্রন পি অরবিটালে নেই, আমাদের এখন আর কোনো পি অরবিটালে নেই, তাহলে আমাদের এই দুইটা অরবিটাল কি থাকবে, ফাঁকা থাকবে। যদি আমার কথা হলো যদি আরো এখানে দুইটা ইলেকট্রন থাকতো, সাপোজ দুইটা ইলেকট্রন থাকতো, তাহলে কি হতো, তাহলে আমাদের দুইটা ইলেকট্রন থাকলে এরকম থাকতো একটা, এরকম একটা থাকতো, তাই না? তখন এই পাশেও দুইটা আমাদের ইলেকট্রন থাকতো, এই পাশে আমাদের দুইটা ইলেকট্রন থাকতো, তখন কি হতো, তখন আমাদের দেখা যেত এই যে এখানে আমাদের মানে দুইটা বলতে একটা করে থাকতো, এখানে একটা থাকতো, তখন আমাদের কি হতো, তখন এই যে একটা ইলেকট্রন সেটা এখানে দিতাম, এখানকার একটা ইলেকট্রন এখানে দিতাম। কারণ হলো আমাদের এই দুইটা অরবিটালের শক্তি সমান, যাদের শক্তি সমান তাকে সমান করে ভাগ করে দিতে হবে। তো আমাদের এখন কোনো ইলেকট্রন নাই, তাই আমরা এখানে দেই নাই। তাহলে এটাতে তোমাদেরকে মনে রাখতে হবে, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। আর আমাদের এমওটি অনুযায়ী অর্থাৎ মলিকুলার অরবিটাল থিওরি অনুযায়ী যে ইলেকট্রন বিন্যাসটা দিয়েছি, তোমরা ওটা অবশ্যই নোট করে রাখো এবং মুখস্থ রাখবা। এটা সাধারণত সবার জন্য, এটা হচ্ছে তোমার দেখা যাচ্ছে যে অনার্স ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ারের জন্য ইম্পর্টেন্ট। তো তোমরা এটা অবশ্যই ভালো করে মনে রাখবা, যাতে তোমাদের পরীক্ষার জন্য খুব সহজ হবে। তো দেখা যাচ্ছে এখন আমাদের ইলেকট্রন বিন্যাস কোনটার হয়েছে, পি অরবিটালের হয়েছে। তো আমরা এখন 2s অরবিটালের জন্য ইলেকট্রন বিন্যাস করব। 2s অরবিটালের জন্য যখন ডায়াগ্রামটা আঁকবো, তখন আমাদের 2s অরবিটালে কয়টা আছে, একটা অ্যান্টি বন্ডিং অরবিটালে আছে আর একটা আমাদের বন্ডিং অরবিটালে আছে। তাহলে আমাদের এখান থেকে একটা নিতে হবে, একটা এখান থেকে একটা নিতে হবে, একটা। তাহলে এখানে আমরা লিখতে পারি যে এটা হচ্ছে 2s মানে বন্ডিং অরবিটাল ইলেকট্রন, আর এটা হচ্ছে আমাদের অরবিটাল 2, এটা হচ্ছে সিগমা 2s এন্টি বন্ডিং অরবিটাল। ওকে, তাহলে এখান থেকে অবশিষ্ট একটা, এখান থেকে অবশিষ্ট একটা। তো আমাদের এটা নিয়ে কোনো কাজ না, কাজ হলো আমাদের পি অরবিটাল নিয়ে, মানে সর্ববহিঃস্থ স্তরের ইলেকট্রন নিয়ে। এখন আমরা দেখতে পারছি যে আমাদের সবগুলো ইলেকট্রন জোড়ায় জোড়ায় আছে, অর্থাৎ যুগলের আকারে আছে, সবগুলো অরবিটালে ইলেকট্রনগুলো যুগলের আকারে আছে। তাহলে এটা কোন চৌম্বকীয় ধর্ম হবে, তাহলে এটা হবে ডায়াচুম্বকীয়। তাহলে নাইট্রোজেন 2 হচ্ছে ডায়াচুম্বকীয়, কি হবে, ডায়াচুম্বকীয়। তো ডায়াচুম্বকীয় হবে। তাহলে নাইট্রোজেন অণুর কোন ধর্মী চৌম্বক হবে, আচ্ছা ডায়াচুম্বকীয় হবে। এবার আসি এর বন্ড ক্রম অর্ডার বা বন্ড অর্ডার। তাহলে বন্ডিং অর্ডার আমাদের কিভাবে বের করব। তো আমরা জানি যে বন্ড অর্ডার হচ্ছে বন্ড অর্ডার বা বন্ধন ক্রম বন্ড অর্ডার বা বন্ধন ক্রম ইকুয়াল হচ্ছে, আমরা জানি যে বন্ডিং অরবিটাল ইলেকট্রন সংখ্যা মাইনাস অ্যান্টি বন্ডিং অরবিটাল ইলেকট্রন সংখ্যা। আমি বন্ডিং অরবিটাল ইলেকট্রন সংখ্যাকে n b দ্বারা প্রকাশ করলাম এবং অ্যান্টি বন্ডিং অরবিটাল ইলেকট্রন সংখ্যায় a n a দ্বারা প্রকাশ করলাম এবং হাফ দিলাম। তো আমরা জানি যে বন্ড কাকে বলে, বন্ড অর্ডার কাকে বলে। আমরা জানি যে অণুর সমযোজী বন্ধন সংখ্যা যা বন্ধনকৃত ইলেকট্রন সংখ্যা ও উল্টা বন্ধনকৃত ইলেকট্রন সংখ্যার অর্ধেক হয়, সেটাই আমাদের হচ্ছে বন্ড অর্ডার। তাহলে বন্ড অর্ডার আমাদের এইভাবে বের করতে হবে। এবার দেখি যে বন্ডিং অরবিটাল ইলেকট্রন কয়টা আছে। তাহলে বন্ডিং অরবিটাল ইলেকট্রন আছে আমাদের এখানে হচ্ছে তোমার 1 2 3 4 5 6 6টা আছে। এদিকে আমাদের কয়টা আছে, এদিকে আছে আমাদের 8টা। তাহলে আমরা লিখতে পারি 8। তারপরে আমাদের লাস্টের দিকে হচ্ছে আমাদের কয়টা, লাস্টের দিকে আছে 2টা। তাহলে 2 ভাগ হলো 2। আমরা আবার সুন্দর করে বোঝাচ্ছি, এটা হচ্ছে বন্ডিং অরবিটাল ইলেকট্রন সংখ্যা। বন্ডিং অরবিটাল আমরা যেগুলো এই চিহ্নগুলো দেইনি সেগুলো হলো বন্ডিং অরবিটাল ইলেকট্রন। তার মানে আমাদের শুধু এক জোড়া ইলেকট্রন আছে যা অ্যান্টি বন্ডিং অরবিটাল ইলেকট্রন, সেটা আমরা বন্ডিং অরবিটাল ইলেকট্রন থেকে বিয়োগ করছি। তাহলে এখানে হচ্ছে 2টা বন্ডিং অরবিটাল ইলেকট্রন, 6টা হলো, তারপরে এখানে হচ্ছে 2টা 8টা, মাইনাস এখানে হচ্ছে অ্যান্টি বন্ডিং অরবিটাল ইলেকট্রন 2টা, তারপর 2 বিয়োগ করলাম। তাহলে আমাদের যে ইলেকট্রন সংখ্যা মানে বন্ড ক্রম ইলেকট্রন সংখ্যা দাঁড়াচ্ছে কয়টা, দাঁড়াচ্ছে হচ্ছে ভাগ যদি করি 2 তাহলে হচ্ছে 3। আমাদের 3 হচ্ছে কি বন্ডিং অরবিটাল ইলেকট্রন।
আমাদের 3 হচ্ছে বন্ড অর্ডার ক্রম সংখ্যা। অর্থাৎ তাহলে আমরা এখানে বন্ধন ক্রম পাইলাম ওই বন্ধন ক্রম, তাহলে বন্ধন ক্রম পাইলাম 3। এই জন্য নাইট্রোজেন আমাদের সমযোজী বন্ধন সংখ্যা হচ্ছে 3টা, 1 2 3। এই জন্য নাইট্রোজেন বন্ধন সংখ্যা 3টা দাঁড়ায়। তো এইভাবে আমরা সকল যৌগের করতে পারবো, সকল মানে অণুর করতে পারবো, এবং সকল দেখা যাচ্ছে যে হ্যাঁ সকল অণুর আমরা এইভাবে বন্ধন ক্রম সংখ্যা নির্ণয় করতে পারবো এবং তার ডায়াগ্রামটা আঁকতে পারবো, তার চৌম্বক ধর্ম প্রকাশ করতে পারবো। তো তোমরা বুঝে থাকলে এটা তোমরা অবশ্যই নোট করে রাখবে এবং তোমাদের জন্য ভালো উপকার হবে। কারণ আমাকে অনেকদিন থেকে অনেকে বলছে যে ভাই এই জিনিসটা নিয়ে তোমরা এই জিনিসটা নিয়ে আপনি একটু ক্লাস নেন, তাই আমি এটা নিয়ে একটু আলোচনা করলাম। এবার এফিশন টেস্টে যে আসবে কিভাবে আমরা সেটা করব। এফিশন টেস্টে যে আমাদের যেভাবে করতে হবে সেটা আমি একটু শর্ট টেকনিকের মাধ্যমে করাই দিচ্ছি, তাহলে তোমরা তোমাদের সুবিধা হবে। যারা এফিশন টেস্ট দিবা এবার এইচএসসি পরীক্ষার দেওয়ার পর যারা এফিশন টেস্ট দিবে তাদের জন্য বন্ধন ক্রম আমরা শর্ট টেকনিক এইভাবে দিয়েছি যে বন্ধন ক্রম ইকুয়াল হচ্ছে, এখানে আমরা বন্ধন ক্রম ইকুয়াল হচ্ছে 8 মাইনাস a প্লাস 8 মাইনাস a প্লাস হলো চার্জ সংখ্যা। তো আমরা জানি চার্জ সংখ্যা কি, একটা প্লাস আর একটা মাইনাস, ডিভাইডেড হলো ভাগ। এটা হলো শর্ট টেকনিক। আমরা ভুলভাবে না করে ওইভাবে করলে তো আমাদের এফিশন টেস্টে অত সময় থাকবে না। তাই আমাদের কি করতে হবে এফিশন টেস্টের জন্য, আমাদের শর্ট টেকনিক হচ্ছে বন্ধন ক্রম ইকুয়াল 8 মাইনাস a প্লাস চার্জ সংখ্যা ভাগ 2। তো এখানে এটা কি, এটা হচ্ছে সর্ববহিস্থ স্তরের ইলেকট্রন সংখ্যা, পরমাণু সর্ববহিস্থ স্তরের ইলেকট্রন সংখ্যা, সর্ববহিস্থ স্তরের ইলেকট্রন সংখ্যা। তাহলে এখানে আমরা যেটা বুঝেছি সেটা হচ্ছে সর্ববহিস্থ স্তরের ইলেকট্রন সংখ্যা। তাহলে আমাদের মনে করো নাইট্রোজেনের যদি এখন আমি বের করি, তাহলে নাইট্রোজেনের বন্ধন ক্রম কয়টি, তাহলে কি করব, আগে নাইট্রোজেনকে ইলেকট্রন বিন্যাস করব। নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p3। তাহলে নাইট্রোজেনের সর্ববহিস্থ স্তরে বা যোজ্যতা স্তরে ইলেকট্রন থাকে কয়টি, 2 আর 3 হলো 5টি থাকে ইলেকট্রন। ওকে, তাহলে আমাদের 5টি ইলেকট্রন থাকে। তাহলে এখানে আমরা লিখব 5 মাইনাস এই মানে 5টি হচ্ছে a হলো সর্ববহিস্থ ইলেকট্রন, তাহলে 5 তারপর প্লাস হচ্ছে 8 মাইনাস 5। এরপর আমাদের আর এখানে দেখা যাচ্ছে যে এখানে চার্জ সংখ্যা নেই, নাইট্রোজেন পরমাণুতে আমাদের কোনো চার্জ সংখ্যা নেই, এই জন্য আমরা চার্জ সংখ্যা এখানে দেবো ডিভাইডেড ভাগ। এখন আমরা যদি এখানে বিয়োগ করে এখানে 3 হবে, এখানে 3 হবে, 3 যোগ করলে 6 হবে, 2 এখানে 3। তার মানে আমাদের নাইট্রোজেনের বন্ধন ক্রম হচ্ছে 3। তাহলে এই এফিশন টেস্টে যদি আসে নাইট্রোজেনের বন্ধন ক্রম কত, তাহলে হচ্ছে 3। তাহলে আমাদের কত সহজে আমরা সেটা বের করতে পারলাম। আর আমরা যদি আগের মতো করতাম তাহলে অনেক সময় লাগতো। এবার অন্যগুলো যদি আসে তাহলে কি করব, অন্যগুলো যদি আসে তাহলে আমরা কি করব।